নমস্কার, ভাগ্যভাষারও আপনি অনুষ্ঠান নিয়ে আমরা যথাসময়ে হাজির হয়েছি। আর এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন ভারতবর্ষের অন্যতম সেরা জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি বংশ পরম্পরায় জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত রয়েছেন এবং যিনি নিজে একজন উচ্চ শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, আচার্য ভাস্কর। এবং তাছাড়াও আমি বলবো তিনি কিন্তু বহুমুখী প্রতিভা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। যেখানেই থাকুন না কেন তিনি সবসময় শীর্ষে বিরাজ করেন। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর অনুষ্ঠানের প্রথমেই কিছু শাস্ত্রীয় কথা বলবো। আমাদের শাস্ত্রে বলা আছে, কর্মেণ্য বাধিকারাস্তে মা ফলেষু কদাচনা। মানে আমরা কর্মে বিশ্বাস করব, ফলে নয়। অর্থাৎ আপনি কি কর্ম করছেন সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং তাই আজকের অনুষ্ঠানে আমরা সেই বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব, কারণ আজকে হাজার হাজার যুবক যুবতীরা সরকারি চাকরির পেছনে ঘুরছেন বছরের পর বছর। এতে তাদের বয়স কিন্তু অনেকেরই 40 পেরিয়ে যাচ্ছে, তবু সরকারি চাকরি পাচ্ছেন না। আর মোটের ওপর আমরা দেখি যে মাত্র 2% ছেলেমেয়েরা সরকারি চাকরি করছেন বা তাদের জন্য সিট রয়েছে। তাহলে আমরা কি করব, আমাদের কর্মের জায়গাটা কিভাবে ঠিক করব, এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আচার্য ভাস্কর। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। দেখুন, সরকারি চাকরি নিয়ে আজকে বিষয় নিয়ে আলোচনা করব। যে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে যারা পরীক্ষা দিচ্ছে, চাকরির কাছাকাছি মানে কাট অফ মার্কসের কাছাকাছি গিয়ে তারা পাচ্ছে না, আটকে যাচ্ছে, কেটে যাচ্ছে এবং দীর্ঘদিন ধরে তারা চাকরি পরীক্ষা দিয়ে যাচ্ছে। এবং এমন নয় যে তারা খারাপ পরীক্ষা দিচ্ছে, তারা ভালো পরীক্ষা দিচ্ছে, কিন্তু তাদের তবু আশানুরূপ রেজাল্টটা আসছে না বা তারা পাস করছে না বা চাকরিটা পাচ্ছে না। কেউ প্রিলিমিনারিতে কাটছে, কেউ মেনে কাটছে, কেউ ইন্টারভিউ থেকে কাটছে। আবার দেখা যাচ্ছে তাদের হাতে, আমি অনেককে দেখি যে হাতে চুনি, পান্না, ক্যাটসাইট, গোমেদ যা যা পড়া দরকার সব পড়ে আছে, কিন্তু তবু রেজাল্টটা আসছে না। তো দেখুন, আমি একটা কথা বলি যে প্রবলেমটাকে না জেনে আমরা যদি স্টোন ধারণ করি বা প্রতিকার করি, তাহলে সেটা কোনো কাজের কাজ হবে না। তো এই সরকারি চাকরি বাধার ক্ষেত্রে রবি রাহুর যে কম্বিনেশন, এটা একটা খুব বড় কারণ, যেটা কিন্তু সরকারি চাকরি কিন্তু আটকে দেয়। ঠিক আছে, তো আমি রবি রাহুর একটা কারণের আমি কতগুলো পয়েন্ট বলবো। আমি একটা পয়েন্ট প্রথমে বলছি যে ষষ্ঠে যদি রাহু রবি দ্বারা যদি দৃষ্ট হয়, সেক্ষেত্রে প্রিলিমিনারি মেন পরীক্ষা ক্লিয়ার করবে, কিন্তু ইন্টারভিউ থেকে কেটে যাবে। তো এরকম আরো অনেকগুলো পয়েন্ট আছে, আমি আলোচনায় আসবো। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। আমি বাঁকুড়া থেকে অনামিকা সাহা বলছি। না, আমার ছেলের ব্যাপারে একটু জানার ছিল। ছেলের নাম বলুন। নামটা বলুন ছেলে। ছেলের নাম দেবাশিস সাহা। ডেট অফ বার্থ বলুন। আর বাঁকুড়াতেই জন্ম, 8ই এপ্রিল 1983, 1983। টাইম? হ্যাঁ, আর টাইম হচ্ছে বিকেল 4:45, বাঁকুড়াতেই জন্মস্থান ঠিক আছে। আচ্ছা, আমি প্রথমে বলি যে জন্মবারটা একটু ছকটা দেখাতে বলবো। জন্মবারটা শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার জন্ম। মকর রাশি, কন্যা লগ্ন। একটু ধরে থাকুন ছকটা। নাইন্থ হাউস ডিস্টার্ব, বিবাহিত জায়গাটা তো খুব খারাপ হয়ে আছে। এটাই তো আমাদের সমস্যা। বলুন। বর্তমানে ও কি বিবাহিত না বিবাহিত নয়, শুধু এটুকু আমাকে বলুন, তারপর আমি দেখছি। হ্যাঁ। এই যে আমি ছকটা একবার দেখাতে বলবো। এই যে রাশি চক্রের নবমে কেতু, রাশি চক্রের নবম মানে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা খুব খারাপ কম্বিনেশন বিবাহের ক্ষেত্রে। এখন কেউ বিবাহিত না বিবাহিত নয়? বিবাহিত নয়, বিয়েটা হয়েছে। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে বিয়ে করতে চাইছে নাকি বিয়ে করতে চাইছে না? বিয়েতে ইচ্ছা আছে না বিয়েতে ইচ্ছা নেই? না না, ইচ্ছেই নেই। বিয়েতে ইন্টারেস্টেড নয়? না। আচ্ছা, আপনি এটা কি বলছেন যে বিয়ে হয়েছিল, মানে বিয়ে আগে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছিল। তো বিয়ের 1.5 বছরের মাথায়, মানে কিছুদিন পরে অশান্তি ছিল, 1.5 বছরের মাথায় পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে যায় মানে বউ ছেড়ে চলে যায়, তাই তো? হ্যাঁ, বউ ছেড়ে চলে যায়। ওকে। লাভ ম্যারেজই ছিল, তারপর থেকে লাভ ম্যারেজ ছিল। হ্যাঁ। এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে বউ যে ছেড়ে চলে গেছে, এইটার কি কোনো রকম শোক বা কোনো রকম মানে দুঃখ আপনার ছেলেকে পীড়া দেয় বা ইয়ে করে, ভাবায়? হ্যাঁ, এটা মানে একটু না, ভীষণ ভাবেই ওকে পীড়া দেয়। মানে অনেক বছরই হয়ে গেছে। মানে ও কি প্রবল ভাবে চায় যে ওর স্ত্রী ফিরে আসুক? 9 বছরের মতো, কিন্তু খুবই ওর উপর এফেক্ট পড়েছে এটা। ও কি চায় যে ওর স্ত্রী ফিরে আসুক?
হ্যাঁ, এরকম ইচ্ছা ওর আছে, সেটা ও আমাদের প্রকাশ করে না। হ্যাঁ, কিন্তু আপনি বুঝতে আমরা পারেন। অনেক চেষ্টা করেছি, বোঝা যায় যে ওই স্ত্রীকেই ফিরে পেতে চাই। তো সেক্ষেত্রে যে দেখুন ওর স্ত্রীর ভাগ্যটা খারাপ, কারণ হচ্ছে যে চলে গেছে সে কিন্তু ফিরে আসতে মোটেও আগ্রহী নয়, ঠিক আছে, এবং সে হয়তো অন্য জায়গায় বিয়েও করে নিতে পারে। তো এইটা জানার পরও যদি ও যদি অপেক্ষা করে বা ওই দুঃখে যদি কাতর হয়ে পড়ে, তাহলে জীবনটাই কিন্তু নষ্ট হচ্ছে আপনার, মানে ওর যে বিবাহিত জায়গাটা সেটা খুব ড্যামেজড হয়ে আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওর দ্বিতীয় বিয়েতে যাতে মন আসে সেটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, আমরা যেটা আপনি বললেন, ওর যে বিবাহ বিচ্ছেদ হওয়া যে স্ত্রী, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে হয়ে গেছে, হ্যাঁ আমি পাচ্ছি আছে কন্যা সন্তান। তো আমার ছেলে তার প্রতি আসক্ত হয়ে বসে আছে। আমি এটাই চাইছি, আপনি যেটা বললেন যে দ্বিতীয় বিয়ের জায়গাটাই যাতে ওর মন হয়, আমি এটাই মন প্রাণ দিয়ে চাইছি। দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি রাশিচক্রের নবমে কেতু বললাম এবং আরো কিছু জায়গা আছে, আমি সেগুলো পরে দেখালে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু যোগ থাকে, সেই যোগগুলো থাকলে বিয়ের ইচ্ছেটা চলে যায়। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে যে বিয়ে হচ্ছে না, বিয়ের কারণটা কি না, বিয়ের ইচ্ছে নেই। তো ওর যে হ্যাঁ, ওকে ওর প্রথম স্ত্রীর যে ব্যথা বেদনা সেটাকে ভুলতে হবে, ভুলে ওকে এগোতে হবে। তো সেইটার জন্য যদি সেটাকে যদি ঠিক করা যায় তাহলে কিন্তু বিয়ের দিকে, কিন্তু দ্বিতীয় বিয়ের দিকে এগোবে। বুঝতে পারছেন? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, ওর কি যোগ আছে? হ্যাঁ, যোগ আছে, সেকেন্ড ম্যারেজে যোগ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো রাশি চক্র নবমে কেতু থাকলে কি হয়, প্রথম বিয়েটা বিচ্ছেদ হয়, দ্বিতীয় বিয়ে হয়, এবং দ্বিতীয় বিবাহটা ভালো জায়গায় মানে ভালোভাবে মানে এগোয় আর কি। কিন্তু ও এমন একটা জায়গায় যেভাবে আটকে আছে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুব মানে টাফ হয়ে গেছে ওর জন্য। সেখান থেকে ওকে আমাদের বের করে আনতে হবে। মানে এখানে আমাদের দুটো কাজ করতে হবে। এক হচ্ছে ওর যে প্রথম ওয়াইফের প্রতি ওর যে বিরহ বা দুঃখ, সেই জায়গাটাকে মেরামত করতে হবে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে, এবং ও সেকেন্ড ম্যারেজের জন্য যাতে রাজি হয়, ইন্টারেস্টেড হয়, আগ্রহী হয়, সেটার কাজ করতে হবে। এই দুটো জায়গা যদি ঠিক করা যায় তাহলে কিন্তু ওর জন্য একটা ভালো জীবন কিন্তু তৈরি করা যাবে। হ্যাঁ, ওর দুটো তিনটে খুব ভালো সম্বন্ধ এসেছিল, আরো আসবে, কিন্তু ও যদি এরকম থাকে সবকটাই ও নাকচ করে দেবে। হ্যাঁ, নাকচ করে দিল, মেলামেশা করাতে পারলাম না আমরা। আমি ওটাই চাইছি যে ওর যাতে সেকেন্ড ম্যারেজটা হয়ে যায়, এটার প্রতিকার কিছু যদি করা যায় আর কি। আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, আর এটা তন্ত্রের কাজ আছে, তন্ত্রের সাহায্য নিয়ে এটাকে রেমেডি করান। আমি মানে 100% আমি নিশ্চিত যে এই জায়গা থেকে ওকে বের করে আনা যাবে। ঠিক আছে, ঠিক আছে, আপনি ভালো থাকবেন। এবং তো এটা একটা বড় অ্যাসিওরেন্স যেটা আপনি দিলেন, মানে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট আসে, এইটা একটা বড় ফ্যাক্টর। এই বউ ছেড়ে গেছে এটা নয়, কিন্তু বিয়েতে আগ্রহী নয়, এরকম অনেক ক্লায়েন্ট আসে যে যাদের সন্তান বিয়ে করার কোনো মানে ইচ্ছুকই নয়, তার জন্য বিয়েটা হতে পারছে না। তো বিয়ে যে ইচ্ছুক নয়, এটা কিন্তু একটা দোষ, এটা একটা খারাপ দোষ। সেটা কিন্তু ঠিকমতো প্রতিকার করলে কিন্তু তার কিন্তু বিয়েতে কিন্তু মন আসে। আবার অনেক সময় কি হয়, অনেক রকম নেগেটিভ জায়গা থেকে খারাপ করলেও কিন্তু তার বিয়ের যে চিন্তা বা বিয়ের যে ইচ্ছা সেটা কিন্তু চলে যায়। তো এটা একটা বড়, এখন আধুনিক জীবনের এটাই সমস্যা যে দায়িত্ব নিতে চাইছে না, এটা বলছে। জাপানে তো মানে অনেক পার্সেন্টেজ আছে যারা বিয়ে করছেন না, দায়িত্ব নিতে চাইছে না, এটা তো অবশ্যই একটা এসকেপিং মেন্টালিটি। আবার দু নম্বর হচ্ছে যে জ্যোতিষের ব্যাখ্যাটা কতদিন আগে এটা রচিত হয়েছে, তাই না? অবশ্যই অনেক আগে আছে, সবকিছুর বেসেই জ্যোতিষের একটা জায়গা রয়েছে। কিন্তু আমি বলছি কি যে অনেক সময় কিন্তু তন্ত্রের ক্ষতিতেও কিন্তু বিয়ের যে ইচ্ছা সেটা কিন্তু নষ্ট করে দেওয়া যায়। তো আমার কাছে যারা যারা অনুষ্ঠান দেখছেন, তাদের যদি এরকম কোনো সমস্যা থাকে, তারা কিন্তু এই ব্যাপারটা ভাববেন যে ইচ্ছেটা নেই, কেন ইচ্ছেটা নেই। তো আমি যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছিলাম সেটা বলি। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কাট অফ মার্কসের 1-2 নম্বরের জন্য কেটে বেরিয়ে যাচ্ছে। এইটা কখন হয়? এটা হচ্ছে যে রবি রাহু যখন একত্রে থাকে, রবি রাহু যে কোনো জায়গায় একত্রে যদি থাকে তাহলে কিন্তু মানে যে নম্বর দরকার হয়তো 80 নম্বর হয়তো পাস করবে, হয়তো 79-তে গিয়ে কেটে যাচ্ছে। এটা একটা। আচ্ছা, এখানে প্রতিকার কতটা কাজ করে? প্রতিকার 100% কাজ করে, মানে 100% এরকম বলা উচিত নয়, কিন্তু প্রতিকার পুরোটাই কাজ করে। যদি ঠিক, আমি তো একটাই কথা বলবো যে রোগটাকে ডায়াগনোসিস করে, রোগটাকে ধরে যদি সেটা যদি প্রতিকার করা যায় তাহলে পুরোপুরি কাজ করার জায়গা আছে আর কি। সবসময় এটা কম্পালসারি নয় যে আমি একটা চুরি পরিয়ে দিলাম যে রবির জন্য, বা রাহুর জন্য একটা গোমেদ পরে নিলাম যে আমার ঠিক হয়ে গেল, বা একটা বগলামুখী কবচ পরে নিলাম, এটা নয়। প্রতিকারটা কিন্তু যথেষ্ট সেন্সিটিভ ব্যাপার, এটা কিন্তু ভালো করে দেখে বুঝে তবে করতে হবে। 3 নম্বর পয়েন্ট বলছি, যেটা হচ্ছে যে অনেকেই আছে চাকরির সময় চাকরি করতে গিয়ে টাকা দিয়ে প্রতারিত হয়ে যায়। টাকা দিয়ে, কাউকে টাকা দিয়েছে, সে টাকা নিয়ে
গায়েব হয়ে গেছে, চাকরিটা হলো না, এইটা একটা বাধা সরকারি চাকরির ক্ষেত্রে। এটা কখন হয় না 6th হাউসে যখন রবি বসে থাকে তার উপর রাহু দৃষ্টি থাকে। 6th হাউসে রবি বসে থাকবে, তার উপর রাহু দৃষ্টি থাকবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেক সময় আমরা যে পরীক্ষা দিচ্ছি, আমাদের পরীক্ষা সরকারি চাকরির ক্ষেত্রে পরীক্ষা তো খাতা অনেক দূর দূরে যায়, অনেক ক্ষেত্রে আমাদের পরীক্ষার খাতা কিন্তু মিসপ্লেসড হয়ে যায়, অর্থাৎ যেখানে পৌঁছানোর দরকার, যে পরীক্ষকের কাছে যাওয়া দরকার সেটা কিন্তু সেখানে না গিয়ে কিন্তু হারিয়ে যায়। তার ফলে আমার যে পরীক্ষার যে মূল্যায়ন, যে অ্যাসেসমেন্ট, সেটা হয় না। আমি জানতেও পারি না যে আমার পরীক্ষাটা অ্যান্সার শিট বা উত্তরপত্রটা মিসপ্লেস হয়ে গেছে। সেটা ক্ষেত্রে কি হয় না, নিচস্থ রবি যখন রাহুযুক্ত হয়ে থাকে, রবি যখন নিচস্থ হয়ে যখন রাহুযুক্ত হয়ে থাকে, তখন ক্ষেত্রে কিন্তু উত্তরপত্র বা অ্যান্সার শিট কিন্তু মিসপ্লেসড হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এই ধরনের ঘটনা ঘটে। আচ্ছা, একজন ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মালদা থেকে সুব্রত দাস বলছি। কার ব্যাপারে? আচ্ছা, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 1-3-1992। টাইম? টাইম দুপুর 12টা। জন্মস্থান? জনসাই মালদায়। ধরুন জন্মবারটা রবিবার ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকর রাশি, মিথুন লগ্ন। ছকটা দেখি আমি, দাঁড়ান। দশম স্থান ডিস্টার্ব, রাশি চক্রের দশম স্থানে মঙ্গল, শনি, চন্দ্র। আপনার কাজের জায়গাটা কেমন? চাকরির জায়গাটা, চাকরি বাড়ি করছেন আপনি? হ্যাঁ কাজের জায়গাটা মোটামুটি করতাম, কিন্তু এখন একটু প্রচুর ডিস্টার্বে আছি। কোনোভাবে কোনো প্রমোশন বা কোনো রকম মানে কোনো ভালো কিছু আটকে আছে বা এরকম কিছু হয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম একদম। দেখুন, ষষ্ঠ স্থান খারাপ আছে, মানে কর্মস্থানে আপনার কিন্তু চরম কিন্তু শত্রুতা, গোপন শত্রুতা, এটা কি ফিল করতে পারেন? হ্যাঁ সেরকম তো কোনো কিছু বুঝতে পারছি না। শত্রুতা বুঝতে পারছেন না? না সেরকম কিছু মনে হচ্ছে না, যে আমার কাছে তো সবাই ভালো ব্যবহার করে। কিন্তু আপনার কিন্তু জবের জায়গাটা কিন্তু ভালো নয়, মানে আপনার পেছনে লাগার কিন্তু লোক প্রচুর রয়েছে, সেটা হয়তো সামনে হয়তো আপনাকে দেখাচ্ছে না, কিন্তু পেছনে কিন্তু আপনার ক্ষতি করার জন্য কিন্তু যা যা করার দরকার সেগুলো কিন্তু করছে, আপনি তো সেটা জানছেন না। তো এইটা একটা বড় কারণ। আর 2 নম্বর, আপনার ছকটা আমি আরেকটুখানি দেখি, দাঁড়ান। দশাটা আপনি অন স্ক্রিন দেখুন, আপনার ছকটা দেখতে পাবেন। রাহুর দশার শেষের দিকে চলছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, আপনি আগে ভালো পোস্টে ছিলেন, সেখান থেকে ডিটোরিয়েশন কিছু হয়েছে? হ্যাঁ একদম, অনেক বড় পোস্টেই ছিলাম। বড় পোস্টে ছিলেন, এবার আপনি সেই বড় পোস্টে থাকাকালীন আপনি কি সব কাজ ভালো করেছেন? আমার কিন্তু ছকে কিন্তু মনে হচ্ছে আপনি কিন্তু সব কাজ কিন্তু ভালো করেননি। হ্যাঁ, না, আপনার কিন্তু সব কাজ কিন্তু ভালো হয়নি। মানে আপনি এরকম কোনো হয়েছে যে আপনি কাউকে অকারণে, আপনি বড় পোস্টে থাকাকালীন আপনি কাউকে হটিয়ে দিয়েছেন বা সরিয়ে দিয়েছেন নিজের ক্ষমতা বলে? সেরকম একটা হয়েছিল, হ্যাঁ, আমার কলিগের একটা সমস্যা হয়েছিল। তো তাকে সরিয়ে দিয়েছেন তো? আর সেরকম সরাইনি, মানে কথা কাটাকাটি, ওর সঙ্গে আমার প্রচুর দ্বন্দ্ব চলছিল। তারপর তারপর কি করলেন? তারপর কাজের মুহূর্তে আমি ছেড়ে দেবো বলেছিলাম, তারপরে আমাদের বস বললেন যে না না, ওকে ছেড়ে দাও, তুমি থাকো। তার মানে ওই ব্যক্তির যে মানে চাকরি থেকে সরে যাওয়ার পিছনে আপনার ভূমিকাটা যথেষ্ট আছে। তো আপনি একটা অন্যায় কাজ করেছেন, তো সেই অন্যায় কাজের পর আপনার জীবনে যখন অন্যায় আসছে বা খারাপ হচ্ছে, তখন আপনি আশা করছেন কি করে সেটা ভালো হবে? আপনি খারাপ করেছেন, তাই আপনাকে খারাপটা ফেস করতে হচ্ছে। আপনি এরকম তো কোনো অন্যায় করার, দেখুন, আমি যদি মনে করি, আমি তো নিজে দিয়ে তাকে বার করিনি। হ্যাঁ, না বার করেনি, কিন্তু আপনার অঙ্গুলি হেলন বা আপনার ইশারাতে সেটা হয়েছে, আপনার ছক সেটাই বলছে। এবং আপনি এখানে হয়তো অন ক্যামেরায় হয়তো আপনি সেটা পুরোটা স্বীকার করতে নাও পারেন, আমি আপনাকে জোর জবরদস্তি করবো না, কিন্তু আমি এটুকু ক্লিয়ার যে আপনি কিন্তু নৈতিকভাবে কিন্তু কাজটা করেননি, অনৈতিক হয়েছিল। তো তার জন্য বর্তমানে যে প্রবলেমটা হচ্ছে, দেখুন, এই প্রবলেমটার যে শত্রুতা আছে, যে জায়গাটা থেকে যে হচ্ছে আর কি, ষষ্ঠ স্থান থেকে, তো সেই জায়গাটায় কিন্তু রেকটিফাই করলে কিন্তু আপনার কিন্তু আমি জায়গাটা কিন্তু অ্যাচিভ করতে পারবো। মানে আপনার কর্মস্থানে যে অসুবিধা হচ্ছে, কিন্তু যেহেতু আপনি এর আগে একটা খারাপ কাজ করেছেন, সেহেতু আমি আপনাকে কিন্তু কোনো রকম হেল্প করতে পারবো না, আমি করবো না। ঠিক আছে, নমস্কার।
দেখুন দাদা, একটু আমাকে না বাঁচান। না 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 আমি অনৈতিক কোনো কাজ করি না, আর আপনি অনৈতিক কাজ করেছেন বলে পরবর্তী কাজের ক্ষেত্রে আপনাকে আমি কোনো হেল্প করব না, না। মানে মানুষ মাত্রাতে ভুল হয়, কিন্তু আপনি মানে এটা সমস্যা হয়ে এটা গেছে, ব্যাপারে এখন আপনি প্রচুর প্রায়শ্চিত্ত সমস্যায় করুন। পড়ে গেছি আমি। না না, এটা আমি করতে পারবো না। থ্যাংক ইউ, একটু নমস্কার। আপনি আমাকে যাই হোক যখন বলছেন তাহলে না, আমি অবশ্যই আমি মানে একটা কথা বলে দিই যে হ্যাঁ, দর্শক বন্ধুকে অনৈতিক প্রস্তাব দিয়ে কেউ আসবেন না। আর আমি যদি মানে ছক দেখতে গিয়ে যদি আমার যদি মনে হয় যে আপনারই ফল্ট বা আপনার দোষ, সেক্ষেত্রে আমি সেটা মুখের উপর বলে দেবো, এবং সেক্ষেত্রে কিন্তু এই প্রতিকার কিন্তু করি না। আমি কিছু এথিক্স বা প্রিন্সিপাল মেনে কিন্তু আমি চলি, সেই অনুযায়ী কাজ করি। তাই কার কাজটা করব কার কাজটা করব না সেটা কিন্তু তার বেসিস দেখে, তার বেস দেখে আমি কিন্তু নির্ধারণ করি। বেশ। কি আছেন ফোনে? কে আছেন ফোনে বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বর্ণালী মুখার্জি বলছি। হুম। কোথা থেকে ফোন করেছেন? আমি বর্ধমান থেকে ফোন করেছি। কার ব্যাপারে? কার ব্যাপারে জানবেন? আমার মেয়ের ব্যাপারে। মেয়ের ব্যাপারে। মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম কি দেবারতী মুখার্জি। ডেট অফ বার্থ? 24/5/2003। 24/5। টাইম সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 7টা। সকাল 7টা। আর জন্মস্থান? বর্ধমান। আচ্ছা, সাথে থাকুন, দেখছেন। জন্মবারটা শনিবার ছিল তো? হ্যাঁ। শনিবার। কুম্ভ রাশি, মিথুন লগ্ন, বর্তমানে 7:30 চলছে। আমি ছকটা দেখি একবার ভালো করে। ছকটা ভালো নয়। লগ্নে শনি বসে রয়েছে, দ্বাদশে রবি রাহু। কোনো রকমভাবে কোনো খারাপ অ্যাফেয়ার বা খারাপ কোনো সম্পর্ক এর মধ্যে কোনো জড়িয়েছে? হ্যাঁ হ্যাঁ, খারাপ ব্যাপারে জড়িয়ে। আচ্ছা, আপনি দেখবেন আপনার যে হরোস্কোপটা আমাদের স্ক্রিনে আছে, এটা আপনি দেখতে পারেন আপনার মেয়ের হরোস্কোপটা। আচ্ছা, আমি এবার যেটা বলছি সেটা হচ্ছে শুনুন, যে সম্পর্কটাতে কতদিন হলো জড়িয়েছে? আমার তো 1 বছর হয়ে গেল। আমি তো জানি না, এই রিসেন্ট জানলাম। কিভাবে জানতে পারলেন? মোবাইল দেখে না কি দেখে জানতে পারলেন? হ্যাঁ, মোবাইল দেখে স্যার ফোন করছিল, আমি শুনে নিয়েছি তাই। তো এখন এরকম কোনো ব্যাপার হচ্ছে যে আপনি ওকে ধরে ফেলার পর ও খুব অ্যাডামেন্ট, মানে ও খুব মরিয়া যে না আমি সম্পর্ক রাখবোই, যে যাই বলো না কেন? ছকে ওর আছে কিন্তু, হ্যাঁ? মানছেই না কিছু কথা। আপনাদের কথা কিছু মানছেই না, তাই তো? মানে সম্পর্কটা থেকে কিছুতেই বেরোবেও না, কিছুতেই ইয়ে করবে না। হ্যাঁ। ধরুন হ্যালো। হ্যাঁ, দেখুন, আপনি সাথে যে থাকুন, সম্পর্কে বলছেন। জড়িয়ে আছে সেই সম্পর্কটা কিন্তু খুব খারাপ। আমি আপনাকে কিন্তু সাবধান করে দিচ্ছি, যে ছেলেটির সাথে জড়িয়ে আছে সেই ছেলেটি কিন্তু মোটেও ভালো ছেলে নয়। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ করলে তো হবে না, জিনিসটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, আমি সেই জন্যটা ফোন করেছি, যাই একটা প্রচার করুন না। ফোনে আমি প্রতিকার করতে পারবো না। আমি তো প্রবলেমটা দেখছি, আমি আপনাকে বলছি যে প্রবলেমটা আছে। যে ছেলেটির সাথে সম্পর্ক আছে সেই ছেলেটা কিন্তু ভালো নয়। আপনি জানেন সেটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি সেটা মানছেন তো? মানে ও ভালো নয় আপনার মেয়ের আন্দাজে ছেলেটি ঠিক নয়। হ্যাঁ, সেটাই। ওর বাবা কি করে? সে আপনার মেয়ে, আপনার হাজবেন্ড? ও কোম্পানিতে। বাবার অবস্থা তো ভালো নয়, মানে হাজবেন্ডের অবস্থা তো ভালো নয়। না। তাহলে মেয়ে এগুলো বুঝছে না কেন যে বাবা এত কষ্ট করে রোজগার করছে, মা এত কষ্ট করে বড় করছে, তারপরে একটা সম্পর্কে মেয়ে কোন সাল হয়েছে না? 2003 সাল। মানে বয়স হচ্ছে এখন 23। ও কি কোনো রকম ভাবে বিয়ে থা করার ব্যাপারে কোনো ভয়, হুমকি বা কিছু দিচ্ছে? হ্যাঁ, তাকেই বিয়ে করবে, নাহলে বলতে হুমকি দিচ্ছে, বৃষ্টিস খেয়ে নিবে। দেখুন, খুব সেন্সিটিভ জায়গায় আছে, ঠিক আছে? নিজের একটা ক্ষতি করে দিতে পারে, নয়তো বিয়ে করে নেবে। আর ওকে যদি আটকাতে যাও, ওকে বিয়ের জন্য কিন্তু আরো বেশি মরিয়া হয়ে যাবে। তো এটা আমি আপনাকে বলছি যে মেয়ের ব্যবহার করা কোনো জিনিস, মানে সেটা জামা কাপড়ের অংশ হতে পারে, হ্যাঁ, এবং ছবি, এইগুলো নিয়ে আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ। আর ছেলেটার কোনো ডিটেলস আছে আপনার কাছে? ছেলেটার নাম, ছবি, নাম, এগুলো কিছু আছে আপনার কাছে? না, নেই? না। তাহলে খুব প্রবলেমেটিক। কারণ হচ্ছে এইভাবে প্রতিকার করার ক্ষেত্রে একটু সমস্যা হয়।
তবু আপনি এগুলো নিয়ে যোগাযোগ করবেন যে কোনো ভালো জ্যোতিষীর সাথে তন্ত্রের, কারণ আমার মনে হচ্ছে যে এখানে ছেলেটার দ্বারা তন্ত্রোক্ত কিছু ক্রিয়া করা হয়ে থাকতে পারে না, হয়েছে। না হলে মেয়ে এরকম বশীভূত হয়ে যাবে না। মেয়ে আগে বিয়ে মানে সম্পর্কে জড়ানোর আগে তো আপনাদের বাধ্য ছিল। হ্যাঁ, হ্যাঁ, এখন তো একদম পুরো উল্টো মূর্তি হয়ে গেছে। হ্যাঁ, উল্টো মানে সিস্টেম বানাতে চাই। হ্যাঁ, তো এইটা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এখানে ছেলেটি কিন্তু দ্বারা ক্রিয়াকৃত কিছু কর্ম থাকতে পারে, কিছু ক্রিয়া করা থাকতে পারে, যার ফলে মেয়ে কিন্তু ওই সম্পর্ক থেকে বেরোতে পারছে না এবং মানে অন্ধ হয়ে গেছে ভালোবাসাতে, যাকে বলে মানে বাবা মা কাউকে চিনতে পারছে না। বুঝতে পারছেন? তো এইখান থেকে বের করাটা হচ্ছে খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আপনি ভালো কোনো অ্যাস্ট্রোলজার কাছে যোগাযোগ করবেন, তাহলে আমার মনে হয় জায়গাটা ঠিক করা যাবে। না হলে কিন্তু জোর করে বাধা দিতে যাবেন না, তাদের কিন্তু একটা খারাপ কোনো একটা স্টেপ নিয়ে নিতে পারে। ঠিক আছে, ঠিক আছে, আপনি এসে যোগাযোগ করুন এবং এসব ক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই আর সময় না দিয়ে, কারণ আপনি হয়তো ভাবছেন যে ঠিক আছে চলে যাচ্ছে তো, কিন্তু যখন চলে যাবে তারপরে যে আপনার অনুতাপ, সত্যি বলছি আমার কাছে এরকম ক্লায়েন্ট প্রচুর আসে যারা কিন্তু সত্যি কিন্তু মানে প্রচুর তাদের সন্তান যে একটা সম্পর্কে জড়িয়ে গেছে সেখান থেকে বেরোচ্ছে না এবং সেই নিয়ে প্রচন্ড অশান্তি, প্রচন্ড ঝামেলা। তো পাই যে মেয়ে চলে গেছে, মেয়ে কি আর ফিরবে? চলে গেছে মানে আফটার চলে যাওয়া তার আর কিছু আর করার নেই না। চলে যাওয়ার পর করার আছে, কিন্তু ততক্ষণ অনেক দেরি হয়ে গেছে। সে হয়তো চলে গিয়ে হয়তো ঘর করে করে তারপর ফিরে আসছে, তখন আর মানে তখন আর জায়গাটা সে আগের মতো থাকছে না। তো সেটা যাতে না হয় তার আগে আগে যদি কোনো সম্পর্কে জড়ায়, সেক্ষেত্রে সে সম্পর্কটা যদি কোনো তন্ত্রের মাধ্যমে যদি ক্রিয়া যদি করা হয়ে থাকে, সেগুলোকে ইমিডিয়েটলি কিন্তু কোনো ভালো তন্ত্রবিদ বা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিন্তু সারাবেন বা ঠিক করাবেন, না হলে অনেক দেরি হয়ে যায়। তো কোথায় কোথায় বসিস চেম্বার আমি বলে দিই, তাই তো বলা হয়নি তখন? দমদমে দর্শক বন্ধু সোম বুধ শুক্র শনি দুপুর 1টা থেকে বিকেল 5টা, সোম বুধ শুক্র শনি। আর হাওড়া ময়দানে আমি বসবো। আর দুর্গাপুর, বর্ধমান, মেচেদা, মেদিনীপুর এই জায়গাগুলোতে আমি মাসে একবার করে বসি। তো যারা দেখাতে চাইছেন বা যোগাযোগ করতে চাইছেন তারা আগে থেকে ফোনে বুকিং করে রাখবেন। আর আমি একটাই কথা বলবো, বারবার বলি যে একান্ত খুব বড় সমস্যা না হলে আমার কাছে আসার দরকার নেই। বিশ্বাস করুন, আমার কুষ্টিটা একটু দেখাবো, আমার কুষ্টিটা করে দেবেন, জটক বিচারটা করাবো, হ্যাঁ মাঙ্গলিক কিনা আছে জানবো, এই জানবার জন্য করার জন্য আমার কাছে আসার দরকার নেই। আমার প্রচুর ক্লায়েন্ট দরকার নেই, অনেক জ্যোতিষী আছে, সবাই ভালো, সবাই খুব ভালো, আপনারা তাদের কাছে যান। আমার কাছে যদি আসতে হয় সেক্ষেত্রে একদম নিতান্তই কোনো প্রবলেম যেটা আপনি সারাতে পারছেন না বা দেওয়ালে পিঠ থেকে গেছে, সেক্ষেত্রে আমার উপর ভরসা করে আসতে পারেন, সেক্ষেত্রে আমি কিন্তু দেখব। তো আমি কতগুলো হাতের পয়েন্ট আমি বলবো। এবং আপনারা জানবেন যে আচার্য ভাস্কর যখন প্রেডিকশন করেন তখন কিন্তু তার আরো কতগুলো আনুষঙ্গিক বিষয় আছে, সবগুলোকে একসাথে মানে যৌথভাবে করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে হস্তরেখা। আমি হস্তরেখার কতগুলো পয়েন্ট দেখাবো। দর্শক বন্ধু দেখুন, যাদের জন্ম তারিখ সময় নেই তাদের ক্ষেত্রে কিন্তু আমি হাত দেখে বিচার করি। তো শনির জায়গায় যদি কোনো ক্রস দেখা যায়, এই যে শনির জায়গায় যদি ক্রস, সেক্ষেত্রে কিন্তু প্রচুর টাকা কিন্তু চড়ে যাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে যে মঙ্গলস্থান, এই মঙ্গলস্থান যদি হাত যদি টিপে যদি দেখা যায় যে নরম হয়ে যাচ্ছে, গর্ত হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে বাস্তুতে সমস্যা। 3 নম্বর হচ্ছে যে ব্রেন লাইন, এইটা হচ্ছে আয়ুরেখা এবং ব্রেন লাইন যদি এরকম ঢালু হয়ে যায় তাহলে বুঝতে হবে যে মানসিক রোগ, মানে পাগল হতে পারে। তর্জনী, এই তর্জনী যদি লম্বা হয়, এই তর্জনী মানে যে এই আঙুলটা যদি লম্বা হয়, যত শার্প হবে সে কিন্তু তত কিন্তু সাফল্য লাভ করবে সব দিকে। আর এই যে গার্ড লাইন আছে, এই গার্ড লাইন যদি, এই যে গার্ড লাইন দেখুন, এই গার্ড লাইনটা যদি মানে মোটামুটি কিছুটা গিয়ে কেটে যায়, মানে ধরুন এই যাত্রা এসে যদি কেটে যায়, এই অর্ধেকটা এসে যদি আর যদি না থাকে, তাহলে বুঝতে হবে যে মধ্য বয়সে কোনো বদনাম আসবে এবং সেই বদনাম থেকে চূড়ান্ত তার মান সম্মান হানি, এই গাইডলাইন যদি অর্ধেকটা এসে যদি কেটে যায়। তো আমি এটাই বলবো যে যাদের জন্ম তারিখ সময় আছে তাদেরও হাত দেখি, যাদের জন্ম তারিখ সময় নেই তাদেরও হাত দেখি। আর আমি আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে যে বিবাহর ক্ষেত্রে কিন্তু অনেকগুলো জায়গা থাকে যেগুলো আমরা বিচার করে করে দেখি। সেখানে একটা দুটোই পয়েন্ট বলছি যে দেখুন, বিবাহটা কেমন হবে, খারাপ না ভালো, সেগুলো ছকের আমি জায়গা দেখেই বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভিন্ন জাত বা ভিন্ন ধর্মে বিয়ে কখন করবে, যে রাশিচক্রের নবমে কেতু বা ধনুতে যদি রাহু থাকে, সেক্ষেত্রে কিন্তু খারাপ কিন্তু সম্পর্ক বা খারাপ
ভিন্ন ধর্ম বা ভিন্ন জাতির জায়গায় কিন্তু বিয়ে হওয়া, এবং প্রতারক ছেলের পাল্লায় পড়া, অর্থাৎ মানে যে ছেলেটির সাথে সম্পর্ক জড়াচ্ছে সেই ছেলেটি প্রতারণা করবে বা বিয়ের পর ঠকবাজি করবে। এটাতেও কিন্তু ধনুতে রাহু বা রাশিচক্রে নবমে কেতু থাকলে কিন্তু এই জিনিসটা হয়। আরও কিছু পয়েন্ট আছে, আজকে তো সময় বেশি থাকবে না, আমি কতগুলো কথা বলে দিই। সেটা হচ্ছে দর্শক বন্ধু, আমার কিন্তু যে কোনো প্রতিকার যখন করাতে আসবেন আমার কিন্তু টাইম লাগে, আমার কিন্তু একটা প্রতিকার করতে 25 থেকে 30 দিন টাইম লাগে। তো প্রতিকার যখন করতে দেবেন তখন কিন্তু সেই টাইমটা দেওয়া উচিত। আর 7 দিনের রেজাল্ট বা গ্যারান্টি এরকম যদি বলেন আমার কাছে আসবেন না, কারণ গ্যারান্টি আমি নিজে দিতে পারবো না, আপনার তো দূরের কথা। গ্যারান্টির জন্য অন্যান্য অনেক জ্যোতিষী আছে, বিফলে মূল্য ফেরত, সেখানে যাবেন, আমার কাছে আসবেন না। প্রকৃত সমস্যায় পড়লে তবেই আসুন। এবং দূর থেকে অনেক বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন, আপনাদের জন্য কিন্তু অনলাইন কনসালটেন্সি রয়েছে, আপনারা সত্ত্বেও যোগাযোগ করুন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।